কি মনে করেন এখনো যদি সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যায় না? কারণ তারা জানে আওয়ামী লীগ মাঠে নামবে। তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ। মিলিটারি কেন বেড়াকে ফেরত যায় না? আমার তো মনে হয় যে তারা যাচ্ছে না, তাদের পুরো কাজটা এখনো শেষ হয় নাই। আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি জামাতকে বিরোধী দলে রাখছেন কার সাহসে, কার খুঁটিতে, কার খুঁটির জোর? এই ওয়াকারের জোর, এই মিলিটারির জোর, এই মোল্লার মিলিটারির যে তাদের যে গাঠবন্ধন, এই মোল্লা মিলিটারি চক্র আমাদের ভাঙতে হবে, তাছাড়া এই দেশ কোনোদিনই ঠিক হবে না। এই দেশে এই মুহূর্তে যদি সেনাবাহিনী ফিরে যায়, আওয়ামী লীগ মাঠে নামবে, কারণ বাবার ক্ষমতা নাই। সেনাবাহিনী কেন এখনো থাকবে? এই সেনাবাহিনীর বাংলাদেশে উপস্থিতি প্রমাণ করে সেনাবাহিনী গাদ্দার। এই মিলিটারি সেনাবাহিনী বললে ইজ্জত দেওয়া হয়, এই মিলিটারি হচ্ছে 1 নম্বর গাদ্দার। এই ওয়াকার হলো 1 নম্বরে গাদ্দার, গাদ্দার নাম্বার 1 এই ওয়াকার। এই ওয়াকারই সব করছিল এবং ওয়াকারই সব করাচ্ছে। বিদেশের তো শক্তি তার পিছনে রয়েছেই। ডিপ স্টেটের টাকায় একেবারে গণভবনের যারা নিরাপত্তায় ছিল, সেনাবাহিনী যেদিকে ছিল, সবাই যে কি পরিমাণ ক্যাপচার ছিল। আওয়ামী লীগের মতো একটা দলকে তারা বিশ্বাস করে তাদের দলীয় কর্মসূচি গুলো প্রত্যাহার করেছে, তারা সব প্রত্যাহার করেছে। আওয়ামী লীগ বিশ্বাস করেছে তাদেরকে। 4 আগস্ট রাতে জেনারেল ওয়াকার গণভবনে সবার সাথে বৈঠক করে বলেছেন যে তার সমস্ত দায়িত্ব তাদের এবং আর কাউকে কোনো ভূমিকা পালন করতে হবে না। এবং ওইখান থেকে বেরিয়ে গিয়ে তিনি ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করেছেন। ফোন করে তিনি সকাল 10টায় তার কাছে আসতে বলেছেন। এবং এই যে ইয়া থেকে 4 আগস্ট বিকালবেলা চট্টগ্রামে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর সেনাবাহিনী গুলি চালিয়েছে। 5 আগস্ট আমরা দেখলাম, আমাকে একজন বলেছেন পুলিশের একটা কন্ট্রোল রুম থেকে তারা বসে বসে দেখছিলেন যে ঢাকার কোন কোন পয়েন্টে সেনাবাহিনী নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং সবাইকে ঢুকতে দিচ্ছে, এবং গণভবনে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেনাবাহিনী সদস্যদের নেতৃত্বে গণভবনে লুটপাট করা হলো। সেনা সদস্য গণবাহিনীর ল্যাপটপ নিয়ে বেরুচ্ছে এমন ফুটেজ তখন ছিল। সমস্ত ছবিগুলো তারা নামিয়েছে, তারা বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙেছে। এবং আজকে এই যে নর্থ ওয়েস্ট যে অনলাইন কাগজটায় যে কাহিনীগুলো বেরোচ্ছে, আমার তো মনে হয় যে তারা যাচ্ছে না, তাদের পুরো কাজটা এখনো শেষ হয় নাই। তার পুরো কাজটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বংশ করা। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বংশ না, ধ্বংস করা না, সেই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রাকে, গণতান্ত্রিক যাত্রাকে, বাংলাদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের সেই কাজটা হয়েছে পর্দার পেছনে থেকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে কোনো না কোনো ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিকে সরাসরি হস্তক্ষেপ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 15 আগস্টের সেই হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু এবং আজও চলছে, যার জন্য বাংলাদেশের অর্থনীতি এখন থুবড়ে পড়েছে, যার জন্য বাংলাদেশের রাজনীতি মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্র বিতাড়িত হয়েছে। এবং প্রতিবারই এমনকি এই হাত থেকে, এই সেনাবাহিনীর হাত থেকে, এই মিলিটারি, আসলে আমি সেনাবাহিনী বলতে রাজি না, এখন মিলিটারির হাত থেকে, খোদ মিলিটারির ঘরে জন্ম নেওয়া এবং মিলিটারির তাঁবুতে জন্ম নেওয়া রাজনৈতিক দলটির প্রধানও মারা গেছে মিলিটারি হাতেই। এমনকি মানে জিয়াউর রহমানের কথা বলতেছি, তেমনি তারেক রহমান আজকে যিনি প্রধানমন্ত্রী, তার মাজার হাড্ডি এই সেনাবাহিনী ভেঙেছে, এই মিলিটারি ভেঙেছে। তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই মোল্লাতন্ত্র। তো যেই দেশে শুধুমাত্র মোল্লা অথবা মিলিটারি যে কোনো একটাই যদি সেই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, সেই দেশের রাজনীতিতে নাক গলায়, সেই দেশের রাজনীতির মানে প্রেসার বাহিনী হিসেবে কাজ করে এবং দখল করে, একটা বাহিনী যথেষ্ট দেশ ধ্বংস করার জন্য। তো এই দেশকে আপনি বাঁচাইতে পারবেন না। যেই দেশে নির্বাচন হয়ে গেছে, তারা তো বলতেছে খুব ভালো নির্বাচন হয়েছে, ঐতিহাসিক নির্বাচন হয়েছে, তাদের দাবি। আমরা বলি না, আমরা তো বলি এটা মুসলেখা সরকার অনুরোধের আসরের ইলেকশন হয়েছে। তাদের হিসেবে ঐতিহাসিক নির্বাচন। অবশ্য এখন ইদানিং তার যে কোলাবোরেট রয়েছে জামাত, তারা আবার একটু মুসরে ডানে বা একটু কচুই মাছের মতো, বাই মাছের মতো এরকম নির্বাচন সঠিক হয়নি। তাই এটা তাদের ঘরের বাইরের ব্যাপার, ওই বিতর্কে আমরা যেতে চাই না। ইউনুস নাকি ইতিহাসের সবচেয়ে আদম ব্যাপার, ইউনুস সব ইতিহাস সবচেয়ে বড় বিচার ইলেকশন করেছে, তারপর ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশনার বলেছে এত। আর বিএনপি নাকি জনগণের দল,
বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, তাহলে আমার প্রশ্ন সদয় নিবেদন করতে চাই সবার কাছে যে তাহলে ব্যারাকে ফিরে যাচ্ছে না কেন? এরা আর্মি কেন লাগে? অর্থাৎ আপনার যদি ঘরের খুঁটি এতই মজবুত হয়, তাহলে ঘরের চারিপাশে আবার অতিরিক্ত ঠিকা দিয়ে রাখছেন কেন? দালমি কুছ তো কালা হয়, তার মানে এই আপনার এই ঘর দুর্বল, খুঁটি দুর্বল, অথবা ঘরই আপনার না। বাংলাদেশ সেনাবাহিনী একটা সো কল্ড মোল্লাতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে। তার আফগানিস্তানের মতো বাংলাদেশে একটি জিহাদি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী সরাসরি জামাত না, শুধু হেফাজত না, সরাসরি সালাফি এবং হিজবুত তাহরিরের জঙ্গিবাদীরা ঢুকে গেছে। আমি নিজে সেনাবাহিনীর ক্লাসে দেখেছি, সেনাবাহিনীদের ওইখানে একটি ক্লাস চলতেছিল, সেইখানে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা আমি লিখেছি, এমন না যে এখন বলতেছি, এটা আমি তখন লিখেছিলাম, কেউ এটা নিয়ে নাক গলায় নেই, কথা বলে নেই। আমি ওই ক্লাসে দেখেছি একজন বলছিল ছাত্রলীগ হলো পৃথিবীর সবচেয়ে খারাপ সংগঠন, বঙ্গবন্ধুর সবচেয়ে খারাপ ব্যক্তি, আওয়ামী লীগ হলো সবচেয়ে বাজে সংগঠন, মানে এরা হচ্ছে ভারতের দালাল। একটা ক্যান্টনমেন্টের ভিতরে বলতেছিল, ক্লাসের ভিতরে, কেউ প্রতিবাদ করে নাই। সেই ক্লাসে আমি উপস্থিত ছিলাম, কেউ বলতে পারবেন না চুদুর বুদুর করে যে বানায় বলছে, কারণ ওই ক্লাসে আমিও কোনো না কোনো ভাবে ছাত্র হিসেবে ছিলাম। ওখানে তো ছাত্র না, আমরা 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 একটা ট্রেনিং নিতে গিয়েছিলাম, তখন ক্লাসে এগুলো বলেছে। সেনাবাহিনীর পোশাক পরা লোক বসে আছে, সেখানে বলেছিল যে গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র হারাম বলেছিল। আমাদের আরবি ক্লাস নিত, সেখানে সিভিল লোক হিসেবে, সিভিলের মধ্যে আমি ছিলাম, যারা আমরা সিভিল ছিলাম পাশে পোশাকি লোক থাকতো, সেখানে স্পষ্ট বলতেছে তারা বঙ্গবন্ধুকে গালি দিত, তাকে জাতির পিতা মানতো না, প্রকাশ্য ক্যান্টনমেন্টের ভিতরে বলতো, কেউ কথা বলে নাই। ক্যান্টনমেন্টের নামটা আমি বললাম না সঙ্গত কারণেই। আমি নিজের চোখে দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে, আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লিখে গাছের ভিতরে পেরাক মারা। আপনি বলেন তো, এটা কি গুলিস্তানে ফুটপাত পেয়েছেন আপনি, যেখানে একটা পাখি যাইতে পারে না, যেখানে একটা গাছের পাতা পরে থাকতে পারে না শুকনো, সেখানে কারা এগুলো লিখেছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কারা লিখেছিল? ক্যান্টনমেন্টে। আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতা। আমি যেগুলো বলতেছি তখন আওয়ামী লীগ ক্ষমতা, এই সরকারের সময় তো লাভই নাই। এটা আওয়ামী লীগ ক্ষমতা, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, আমি নিজের চোখে দেখে আসছি, এগুলা নিজের চোখে দেখছি, দুই ক্যান্টনমেন্টে এগুলো দেখেছি। এটা নিয়ে এত দাপটের ক্ষমতা, কিন্তু তারা কোনোদিন এগুলাকে হিসাবে নেন নাই বা ইয়ে করেন নাই। আমাকে একজন বলেছে যে আল জাজিরা যখন ওই রিপোর্টটা হয়, প্রাইম মিনিস্টার মেন যখন ওই রিপোর্টটা হয়, তখন ওই রিপোর্টারকে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায়। তাহলে বুঝেন কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এখন বুঝেন, শুধু তা না, এই বাংলাদেশে আমি বারবার বলি, বাংলাদেশের যত রাজনৈতিক কোন্দল, যত সহিংসতা, এই বিডিআর হত্যাকাণ্ড, আপনি নিশ্চিত থাকেন সেনাবাহিনী জড়িত আছে। অবশ্যই বিডিআর হত্যাকাণ্ড সেখানে সেনাবাহিনীর লোক জড়িত ছিল, তারা জড়িত। এবং আজকের বিএনপি, যেমন আমরা যে আলাপ করতেছিলাম, তখন আওয়ামী লীগ এগুলা মানে স্বীকার করতে চাইতো না আওয়ামী লীগের নেতারা। 5 আগস্টের পরে আমরা অনুষ্ঠানে যত আওয়ামী লীগ নেতাদের এনেছি, তাদের মুখ দিয়ে এগুলা কখনোই আমরা বলাতে পারিনি। 5 আগস্ট এখনো বলতে চাই না, আমি বলতাম, বললে আমাকে। আমি আর আপনাকে একটু সংযোজন করি। এই যে খালেদা জিয়া যে জেল কেটেছেন, এইটার জন্য তো বিএনপি আওয়ামী লীগকে সবসময় দোষারোপ করে যাচ্ছে। প্র্যাকটিক্যাল অবস্থা হচ্ছে, এইটাও হচ্ছে সেনাবাহিনীর মামলা। এই টাকাটা এসেছিল খালেদা জিয়া যখন 1991-96 যখন ক্ষমতায়, এই টাকাটা ওই সময় এসছে, এবং আর্মি ইন্টেলিজেন্স যারা আজকে তারেক রহমানের সাথে ওসমানী উদ্যান মিলনে আপনাকে হেঁটে হেঁটে ইয়াতে সচিবালয়ে আসে, ছবি যাচ্ছে, আর্মি আছে না সাথে, ওই যে টাকা এসেছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে, এই সমস্ত কিছু ফাইল ডকুমেন্ট তৈরি করে রাখছে আর্মি ইন্টেলিজেন্স। এবং আওয়ামী লীগ পরে এই যে 96 যে ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ, 96 থেকে
ইয়ে পর্যন্ত ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এই কেসটার খবরই পায় নাই, তারা জানতোই না এটা। তাই না? ইয়েতে 1/11 সময় তারা ওই ফাইলটা বের করে তারা এই মামলাটা করেছে, এবং এই মামলাটা বিএনপি এত ভয় পেত, যেহেতু একটা ডকুমেন্টে সব আছে, এর জন্য মামলার দিন তারা হরতাল দিত, নানাভাবে হাইকোর্টে যেত, সুপ্রিম কোর্টে মামলাটা বিলম্বিত করার জন্য। এতদিন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারা ভাবে নাই, সেটা বিলম্বিত করে এইভাবে বিয়েটা করছে। তার মানে মেরুদণ্ড ভেঙেছে, তাকে মুসলেকা আপনি মজা পাবেন, মুসলেকা 3 বার নেওয়া হয়েছে তাকে, সেইবার মুসলেকা 3 বার নেওয়া হয়েছে। যখন তারেক রহমান যাবে তখন মুসলেকা 5 বছর উল্লেখ করা ছিল, 5 বছর, উনি 5 বছর দেশে আসবেন না, রাজনীতি করবেন না। তো মুসলেকা নেওয়ার পরে আর্মির যে গ্রুপটা, তারা ওরে বাবা 5 বছর তো আমার হবে না, তারা এয়ারপোর্টে গিয়ে এটার 10 বছর করলো, 10 বছর আসবেন না। ধন্যবাদ, এটা জানা ছিল। আরেকটা গ্রুপ করলো কি জানেন, আরেকটা গ্রুপ করলো হচ্ছে আমার তো 10 বছর হবে না, তারা বিমানে বসা অবস্থায় ওইটা 15 বছর করলো তারা। এগুলো আর্মি করছে। চিন্তা করে দেখেন, কারণ তারা জানতো যারা কাজ করেছে, শুধু তাই না, আমি বারবারই বলি তারা চেষ্টা করতো না, এটা ওই 15 বছর কিন্তু এইভাবে ছিল কিন্তু। জি জি, আরো পরিকল্পিত ভাবে এটা করেছে। দুটি বৃহৎ দলের ভিতরে সংঘর্ষ বাদিয়ে জামাত আজকে বিরোধী দল কি হতে পারতো? এরপরে দেখবেন জামাতকে সরাসরি এদের ক্ষমতায় নিয়ে আসবে এই মিলিটারিরা। বাংলাদেশ এখন পুরোটাই মিলিটারি। এটা এখন জামাতের এই সমস্ত কিছু মূল কারণটা হচ্ছে বাচ্চা, ওই যে আপনার এই যে খলিলুর রহমান ভারত থেকে ঘুরে আসার পরে ওই যে আমেরিকান এম্বাসিডারের সাথে 2.5 ঘন্টা মিটিং করেছেন, যেটা হ্যাঁ, ওই মিটিং নিয়ে অনেকে বলেছেন যে ইন্ডিয়ান সফর নিয়ে ব্রিফ করছে তাকে। আসলে ওই মিটিং যেটা হয়েছে, ইউনুসকে রাষ্ট্রপতি করা, জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করা, জাতীয় সরকার গঠন করা, এখনই এটা তারা 18 মাস ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে প্রথমে তারা চেষ্টা করছিল ইউনুসকেই রাখবে, ইউনুসকে রেখে পরে জামাতকে ক্ষমতা দিয়ে চলে যাবে, এটা হয়তো তাদের প্ল্যান ছিল। কিন্তু এই সাহস তারা পায় নাই যে না, বিএনপিকে একটা সুযোগ দিতে হবে। সাহস পায় নাই। আর পাশাপাশি এখন বিএনপিকে এনে তারা এমন একটা স্যাবোটাজ ঘটাবে, হতে পারে যে তারেক রহমানকে মেরেও ফেলবে, ওই যে বেনজির ভুট্টোর মতো মেরে ফেলে এটা আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দিয়ে, ভারতের কাঁধে চাপিয়ে দিয়ে এখানে মোল্লাতন্ত্রকে ক্ষমতায় নিয়ে আসবে জামাতিদের, এই প্ল্যানও তাদের থাকতে পারে। ডিপ স্টেটে টাকার ডলার খেয়ে সবাই যেমন পেট্রোল হয়ে গেছিল, সেনাবাহিনী তাদের একটা না, সেনাবাহিনী হচ্ছে মূল খলনায়ক, সেনাবাহিনী তাদের একটা না। সেনাবাহিনী হচ্ছে, এই জন্য তো আমি লিখেছি যে ওয়াকার সাহেব কি কি সুবিধা নিয়েছেন আর কত বিলিয়ন ডলার নিয়েছেন, সেই খোঁজ আমরা জানতে পারবো না কোনোদিনও আমরা জানতে পারবো না, কোনো কালেই আমরা জানতে পারবো না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এগুলো পোষাবে না, বের করবে না। আমরা জানি এই দেশের যারা ক্ষমতায় আসে তারা মোল্লা মিলিটারি তাবেদার, তাই এই দেশের কোনোদিনই আর আপনি কল্যাণ করতে পারবেন না, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে পৃথিবীর কোন মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমার খুব আশা ছিল যে যখন 91 সালে ক্ষমতায় আসলো, কিভাবে আপনার ধর্ম, সমস্ত ধর্মের তো মূল শক্তি তো হচ্ছে আল্লাহ বা ঈশ্বর, এটা জনগণ না তো। এখানে গণতন্ত্র জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। অন্যান্য ধর্মের মানুষ তো লিবারেল হয়, মুসলমানরা কোনোভাবে লিবারেল হতে পারে না। আমরা দেখেছি 2024-এ সারা পৃথিবীতে মানুষ অ্যাডভান্স হয়, চিন্তা চেতনা অগ্রগামী হয়, অগ্রণী থাকে। আমাদের বাংলাদেশ উল্টো পথে যাচ্ছে। ওই যে গল্প শুনতাম না ছোটবেলায়, ভূতের পা পিছন দিকে যায়, সামনে হাঁটে, কিন্তু যায় পেছনে। বাংলাদেশ তাই। আপনি দেখেন বাংলাদেশের এই যে 2024-এ দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে সেনাবাহিনী হচ্ছে এটা আসল খলনায়ক, সেনাবাহিনী এটা ঘটিয়েছে। আপনি বলেন তো, বিএনপি আওয়ামী লীগ কি কম শক্তিশালী দল? ছাত্রলীগ কম শক্তিশালী? বিএনপি কে কম শক্তিশালী? বিএনপি কে পারছিল আওয়ামী লীগকে উচ্ছেদ করতে? কারা করলো এটা? সেনাবাহিনী। একদিকে সেনাবাহিনী বিএনপি এবং জামাতকে বলছে আসলো তোমাদের গুলি করবো না, আর শেখ হাসিনাকে বলছে আপনি কোনো চিন্তা করেন না, মেহু না, এটা বলছিল, বলে এইভাবে প্রতারণাটা করেছে। আর যে যতই চাপা মারুক, বাংলাদেশের মানুষের তেল নাই, নুন নাই, চাল নাই, ডাল নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কোনো কিছুই নেই। আমি অন্তত বললাম তো 4টা জেলার আমি খোঁজ নেই,